দর্শক আমন্ত্রণ এখনকার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ঢাকা মেডিকেলে হামলা ভাঙচুর প্রতিবাদে সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা। অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিএনপি, জিয়ার সমাধিতে শ্রদ্ধা। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত, গুরুতর আহত অনেকেই। এবারে পুরো আয়োজনে যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করা ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সারা দেশের সকল সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ গণমাধ্যমকে এই কর্মবিরতির কথা নিশ্চিত করেন। এর আগে চিকিৎসকদের ওপর হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে সকালে ইন্টার্ন চিকিৎসক এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক কর্মবিরতির ঘোষণা দেন। এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল বিভাগের সেবা প্রদান বন্ধ রয়েছে। গতরাতে জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদেই সকাল থেকে নানা কর্মসূচি পালন শুরু করেছেন চিকিৎসকরা। অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 4 নাম্বার, কার্যকর এবং সময় উপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন অতি দ্রুত প্রণয়ন এবং সংস্কার করে এর দ্রুত বাস্তবায়ন করতে হবে। দর্শক, সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। একটু উত্তরের জনপদ রাজশাহীর খবর জানতে চাই। সহকর্মী ইউসুফ আদনান তিনি যোগ দিয়েছেন রাজশাহী থেকে। আদনান, রাজশাহী মেডিকেলের কর্মবিরতির কতটা প্রভাব ফেলেছে? চিকিৎসকরা কি বলছেন? রোগীদের দুর্ভোগ তো হচ্ছে, তারাই বা কি বলছেন? হ্যাঁ রুবায়েত, আমি যদি একটু বলি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি চললেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখনও কর্মবিরতির কোনো প্রভাবই পড়েনি এবং চিকিৎসা যে কার্যক্রম রয়েছে তা আসলে স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। আমি দেখেছি যে ইমার্জেন্সি বিভাগ এবং বহির্বিভাগে যে সকল চিকিৎসা নিতে আসছেন রোগীরা, তারা চিকিৎসা সেবা পাচ্ছেন। এবং আমি যদি একটু দেখাই যে টিকিট কাউন্টারে এখনও আপনি দেখবেন যে রোগীরা আসছে, ভিড় করছে এবং রোগী টিকিটগুলো কাটছে। এবং আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডও ঘুরে দেখেছি। সব কয়টি ওয়ার্ডে আসলে ডাক্তার, নার্স তারা আসলে চিকিৎসা সেবা প্রদান করছেন। এছাড়াও আমি স্বজনদের সাথেও কথা বলেছি। স্বজনরা বলছে যে আসলে চিকিৎসা সেবা এখনও তারা ব্যাহত হয়নি। তারা ডাক্তারের কাছে যেহেতু রয়েছে, ডাক্তার থেকে চিকিৎসা সেবা পাচ্ছেন এবং চিকিৎসা সেবা চলছে। আমি এই বিষয়ে কথাও বলেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদের সঙ্গে। তিনি জানিয়েছেন যে সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে সকল কার্যক্রম রয়েছে সকল কার্যক্রমই স্বাভাবিকভাবে চলছে এবং অন্যান্য দিনের মতো রোগীরা আসছেন, ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন। একটি বিষয় যদি রুবাই জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় একটি মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতাল প্রতিদিন প্রচুর পরিমাণে রোগী আসলে ভর্তি হয়ে থাকে এবং সকল কার্যক্রম আসলে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হয়ে থাকে। এই কারণে আমি কথা বলেছিলাম ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদের সঙ্গে। তিনি বলছেন যে আসলে আমাদের সকল ধরনের কার্যক্রমই আসলে স্বাভাবিক রয়েছে এবং চলছে। এখন পর্যন্ত কোনো ডাক্তার বা নার্স কেউ কর্মবিরতি যায়নি এবং সকল সেবা কার্যক্রম রয়েছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। রুবায়েত। দর্শক, এই সহকর্মী জানাচ্ছিলেন যে চিকিৎসকরা যে কর্মবিরতির ঘোষণা দিয়েছে তার প্রভাব আসলে রাজশাহীতে পড়েনি। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ভিডিও বার্তায় তিনি এই কথা জানিয়েছেন। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন। অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না, বরং অন্যায় অবিচারের শিকার হলে
আইনগত পদক্ষেপ নিন। তবে খেয়াল রাখবেন, কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। সকালে রাজধানীতে জিয়াউর রহমানের সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বলেন, গত 15 বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে এই দলটি। এই পথে চলতে গিয়ে দলের অনেক নেতাকর্মী গুম ও আটক হয়েছেন। জাতীয়তাবাদী দল আগামীতে জনগণকে সাথে নিয়ে দেশ পুনর্গঠনে এগিয়ে যাবে বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমান যেন দেশে ফিরে আসতে পারেন সেজন্য সকলের দোয়া চেয়েছেন বিএনপির মহাসচিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন সেই আদর্শকে বাস্তবায়িত করা, দেশের বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থা সূচনা করেছিলেন তাকে প্রতিষ্ঠিত করা। আর একই সঙ্গে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। রাজধানীর পাশাপাশি নানা আয়োজনে সারা দেশে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঐতিহ্যবাহী দল বিএনপি। সকালে রাজশাহী মহানগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বিএনপি চেয়ারপারসন সহ দেশের অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়েছে। এছাড়া দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জামাইপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে ময়মনসিংহেও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দীর্ঘ সময় দমন পীড়নের পর এক মুক্ত অবস্থায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে এই দলটি। একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে ভবিষ্যতেও বিএনপি জনমনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। 1978 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক পথ মথের অনুসারীদের এক প্ল্যাটফর্মে এনে বাংলাদেশি জাতীয়তাবাদীর মঞ্চ হিসেবে বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর 4.5 দশকের মধ্যে গত এক যুগেরও বেশি সময় ধরে সবচেয়ে প্রতিকূল সময় পার করে দলটি। শেখ হাসিনার শাসনামলে দমন পীড়ন, মিথ্যা মামলা হামলা, গুম খুন ও জেল জুলুমের অত্যাচার সইতে হয় খোদ খালেদা জিয়া ও তারেক রহমান সহ লাখ লাখ বিএনপির নেতাকে। কিন্তু গত 5 আগস্টের পর পাল্টেছে চিত্র। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এক অন্যরকম অনুভূতি দলটির নেতাকর্মীদের। গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ, হাজার হাজার লক্ষ লক্ষ নেতৃবৃন্দ মামলা হামলায় জর্জরিত ছিল। আজকে আমরা সেই জায়গা থেকে মুক্ত। আগে পার্টি অফিসে আসলে ডানে বামে তাকাতে হতো, কোথাও ডিবির গাড়ি, পুলিশের গাড়ি, আওয়ামী সন্ত্রাসীরা আছে নাকি। সাহস নিয়ে ওখানে যেতে পারবে, এটা একটা অসাধারণ অনুভূতি আমাদের মধ্যে কাজ করছে নিঃসন্দেহে। সুশাসন নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, এমন দিনের স্বপ্ন দেখেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকেরা। জানান, বিএনপি তার আদর্শে সবসময় অনড় ছিল, ভবিষ্যতেও থাকবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম কেন একটি দলের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন? যখন জাতি বিভাজিত ছিল, যখন দেশের মানুষ বিশৃঙ্খল ছিল, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, অর্থাৎ যে দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ, এটির উপর ভিত্তি করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি। চেষ্টা করেছে দলটা ভাঙার জন্য, কিন্তু ভাঙা তো দূরের কথা, গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য যে ত্যাগের যে ইতিহাস সৃষ্টি করেছে, এগুলো তো খুব বড়ভাবে থাকবে আগামী দিনে। যে বিএনপির এই অবদান, এটা তো ভুলার না। দলের সুনাম যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রেখে সবাইকে ঐক্যবদ্ধ হবার কথাও জানান তারা। বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা আকাশচুম্বী, মনে রাখতে হবে। এটাকে মাথায় রেখে সেই প্রত্যাশা পূরণে, সেই আকাঙ্ক্ষা পূরণে আপনাকে সদিচ্ছা থাকতে হবে, আপনাকে পলিটিক্যাল উইল থাকতে হবে
এখান থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের যেসব দোষর রেখে গেছেন তা মুক্ত করে অন্তর্বর্তী সরকার খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে বলেও আশা করেন দলটির নেতারা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। সকাল 8:45টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিঘাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে কাশিয়ানী এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালাবে অন্তর্বর্তী সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বার্তায় এই কথা জানানো হয়েছে। এতে বলা হচ্ছে 4 সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। এর আগে গত 25 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময় পর্যন্ত যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অস্ত্র এবং গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে যাওয়ার পর অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালিত হবে। এবারে দেশের বন্যা প্রসঙ্গ। সামগ্রিকভাবে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বৃষ্টি ও উজানের ঢল বন্ধ হওয়ায় নতুন করে কোনো এলাকাই প্লাবিত হয়নি। এর মধ্যে চট্টগ্রাম, হবিগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা থেকে বন্যার পানি নেমে গিয়ে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে পানি নামছে ধীর গতিতে। লক্ষ্মীপুরে রহমতখালী, ওয়াবদা, ভুলুয়াখাল ও ডাকাতিয়া নদীর সংস্কার না করায় পানি নামায় প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। রাস্তাঘাটও শুকিয়ে যাচ্ছে, কিছুটা শুকাতে শুরু করেছে, তবুও কিছুটা যেগুলা একটু নিচু এলাকা এগুলাতে হালকা পরিমাণ পানি আছে। তো এলাকার মধ্যে যদি আগামী 10-15 দিন পরে কিছু সবজির চারা বিতরণ করা যায়, যারা কৃষিতে আছেন এই হেল্প হয়তোবা আমাদেরকে করলে আমরা অনেক উপকৃত হব। শুধু মেন যে সড়কটা চলাচলের মতন মোটামুটি আছে, কিন্তু বিভিন্ন জায়গায় আপনার 4 ফুট 5 ফুট গর্ত হয়ে গেছে, খুব কষ্ট। গ্রাম অঞ্চলে যে ভারী রুটগুলো আছে এগুলো চলাচল করাই যাচ্ছে না। নোয়াখালীতে বন্যার খবর সংগ্রহ করছেন সহকর্মী আসিফ জামান, সরাসরি তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন। আসিফ, আপনার কাছে একটু জানতে চাই, ত্রাণ নিয়ে বারবার যে সমন্বয়হীনতার কথা বলা হচ্ছে সেই বিষয়টি কিভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে? রুবায়েত, ত্রাণ নিয়ে যে সমন্বয়হীনতার কথা বলা হচ্ছে সেটি এখনো আসলে সমন্বিতভাবে কোনো উদ্যোগ আমরা দেখিনি। তবে এই নোয়াখালীর আমি করিমগঞ্জ যে গ্রামটিতে এসেছি বেশ প্রত্যন্ত বলা যায়, কারণ আমি এখানে নৌপথে এসে এই গ্রামের যে মূল সড়কটি রয়েছে সেই সড়কের উপর দাঁড়িয়ে আছি। সেই সড়কের আপনি পানির পরিমাণ দেখতে পাচ্ছেন যে এখানে আসলে নৌকা চলাচলও করা সম্ভব নয়। তো যারা ত্রাণ নিয়ে আসেন বিভিন্ন জায়গা থেকে তারা নৌকার অভাবে 1 আর 2 হচ্ছে যে এই ধরনের পানি মারিয়ে যখন গ্রামের মধ্যে যাওয়ার প্রয়োজন হয় তখন মূলত আর তারা আসলে সেই দুর্গম জায়গাগুলোতে ত্রাণ পৌঁছে দিতে যান না। যে কারণেই কিন্তু এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন বা গ্রামবাসী রয়েছেন তারা কিন্তু বেশ ক্ষোভের সাথে বলছেন যে ত্রাণ যারা মূল সড়কের পাশে অবস্থান করছেন তারাই মূলত ত্রাণ পাচ্ছেন এবং বাকিরা কিন্তু ত্রাণ পাচ্ছেন না। তবে এই গ্রামে আমি যখন এসেছি তখন আসলে এখানে আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর দেখা হয়েছে। তারা তাদের সহপাঠী কয়েকজনকে আমি পেয়েছিলাম এই গ্রামে যারা ত্রাণ নিয়ে এসেছেন, তার সঙ্গে একটু আলাপ করব। আপনারা মূলত গ্রামে ঘুরে কি দেখলেন সেটি যদি একটু বলতেন, এবং ত্রাণ না পাওয়ার অভিযোগ বা কেন আসছে না সে বিষয়ে আপনি কোনো কিছু জেনেছেন কিনা? আচ্ছা, গ্রামগুলো ঘুরে আমরা যতদূর দেখলাম যে এখানে স্বাভাবিকভাবে যে সড়ক পথ আছে সেখানে পৌঁছানো তো অসম্ভব, এক প্রকারের নৌকা এবং হচ্ছে স্পিড বোট এইগুলোর মাধ্যমে পৌঁছানো সম্ভব।
আর হচ্ছে গ্রামগুলোতে ত্রাণ অনেক কম পৌঁছাচ্ছে, যেটা প্রয়োজন তার তুলনায় অনেক কম। এটা অন্যতম কারণ হচ্ছে যেই টিমগুলো ঢাকা থেকে আসতেছে তারা স্থানীয় টিমগুলোর সাথে কোনো যোগাযোগ করতেছে না, কিংবা হচ্ছে স্থানীয় যে সংস্থাগুলো আছে তাদের সাথে যোগাযোগ করতেছে না। এই সমস্ত কারণে যে সমন্বয়হীনতা, এই কারণে মূলত তারা রাস্তার পাশে যে লোকজন রয়েছে তাদেরকেই ত্রাণ দিয়ে চলে যাচ্ছে, এবং হচ্ছে যেগুলো প্রত্যন্ত অঞ্চল রয়েছে তারা বারবার ত্রাণ বঞ্চিত থেকে যাচ্ছে, যার ফলে তাদের মানে বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে। আপনারা কিভাবে আসলে সমন্বয় করলেন এই প্রত্যন্ত জায়গাতে আসার জন্য? আচ্ছা, আমরা সমন্বয় করেছি মূলত হৃদয় নাগিরপুরা বহুমুখী উচ্চ বিদ্যালয় এই প্ল্যাটফর্ম থেকে আমরা এসেছি, এবং আসার সময় আমরা যোগাযোগ করেছি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স যে রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছি। তারা স্থানীয়ভাবে নৌকা ঠিক করেছে এবং লোকাল টিমগুলোর সাথে তারা যোগাযোগ করেছে। তাদের ডিজি মহোদয়ের দিক নির্দেশনা ক্রমে এই জায়গায় আমরা লোকাল টিমগুলোর সাথে যোগাযোগ করতে পেরেছি এবং নৌকার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছতে পেরেছি। ঢাকা থেকে যারা এখন ত্রাণ নিয়ে আসবে তাদের জন্য আপনাদের কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা? তাদের জন্য দিক নির্দেশনা হবে, অবশ্যই তারা যে কোনো একটা সংস্থার সাথে পরামর্শ করবেন যেগুলো লোকাল বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করতেছে, অথবা হচ্ছে লোকাল টিমগুলোর সাথে যোগাযোগ করবেন। এবং আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, তারা ত্রাণ দিতে যখন আসবেন অবশ্যই যেন রাতে এসে ভোরে পৌঁছান, এবং হচ্ছে সারা দিনব্যাপী তারা হচ্ছে ত্রাণটা দিতে পারেন, কারণ হচ্ছে দুর্গম অঞ্চলগুলোতে পৌঁছাতে অনেক সময় লাগে। সুতরাং আপনি যদি 50 প্যাকেট দিতে দেন সেক্ষেত্রে আপনার এক দুপুরে হবে না অনেক সময়। তো সেই ক্ষেত্রে সকাল থেকে যদি কাজটা শুরু করা যায়, পরামর্শ থাকবে তারা যেন অবশ্যই লোকাল টিমগুলোর সাথে যোগাযোগ করেন এবং হচ্ছে সময় নিয়ে সকাল থেকে তাদের ত্রাণ কাজগুলো শুরু করেন। অসংখ্য ধন্যবাদ তানিম আপনাকে। রুবাইদ, আপনি যেমনটি শুনছিলেন যে এখানে আসলে সমন্বয়ের ঘাটতিটি রয়েছে, কিন্তু সেই সমন্বিত উদ্যোগটি কে নেবেন বা কখন সেটি নেওয়া হবে এটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি বা এরকম উদ্যোগ আমরা দেখিনি। আরেকটি বিষয়, এখন কিন্তু পানি কিছুটা কমেছে, খুব বেশি কমেছে সেটা বলা যাবে না, কিন্তু এখন থেকেই কিন্তু পানিবাহিত রোগগুলোতে মানুষ আক্রান্ত হচ্ছে। আমরা গ্রামের মধ্যে দেখেছি মানুষজন ডায়রিয়া, চর্মরোগে আক্রান্ত হচ্ছেন, কিন্তু স্বাস্থ্য সেবা যে তাদের কাছে পৌঁছানো গেছে এটা বলা যাবে না, কারণ এখন পর্যন্ত আমরা যে কয়েকজনের সাথে কথা বলেছি তারা বলছেন এখন পর্যন্ত তারা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাননি। ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা বলছেন যে প্রাথমিকভাবে তাদের ঘরে যে বিষয় স্যালাইন রয়েছে সেগুলো দিয়ে তারা আসলে নিজেদের ব্যবস্থা করছেন, তবে সেটি আসলে ভয়াবহ রূপ নিতে পারে। রুবাইদ, আসিফ জামান নোয়াখালী থেকে তিনি আমার সঙ্গে যোগ দিয়েছিলেন। এবারে কিউবাই স্ট্রিল চট্টগ্রাম সংবাদ। এসালাম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 4টি ব্যাংকে রাখা 928 কোটি টাকা সহ 8টি ব্যাংকে জমা রাখা 1000 কোটি টাকা নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর। এসব টাকা ফেরতের জন্য বারবার তাগাদা দেওয়া হলেও সাড়া দিচ্ছে না ব্যাংকগুলো। আটকা পড়া 1000 কোটি টাকা উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। স্থায়ী আমানত বা এফডিআর এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের এসব ব্যাংকগুলোয় টাকা রাখা হয়। এসব টাকার বিনিয়োগের বিপরীতে সুদ দেওয়াও বন্ধ করে দিয়েছে একাধিক ব্যাংক। নোয়াখালীতে একটি বেসরকারি হাসপাতালে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে 10 জন আহত হয়েছেন। গতরাতে মাইজদির আদর হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের মধ্যে 7 জনকে 250 শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়, আর দগ্ধ 3 জনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বাসটাই সবগুলো বাইরে চলে এসছে। আমরা 2-3 জনে মিলে তখন আমি দৌড়াদৌড়ি করে আগে ভিতরে দেখছিলাম, লাইট দিয়ে মোবাইলে লাইট দিয়ে দেখতেছি। আমার ওই একজন অবস্থা খুবই খারাপ, মাথা থেকে একবার পুরো মাথা পর্যন্ত পুরো খালাই গেছে। আদর হসপিটালে ফার্মেসি ডিপার্টমেন্টটা আছে, ওইটা পুরোটা বিস্ফোরিত হয়ে মেন রোডের উপরে পড়ছে। পরবর্তীতে আমরা যখন ঘটনাস্থলে যাই, মানে সিটি ট্যাঙ্কে যেখানে ফাটিয়ে গেছে ওইখানে যাই, আর 10 মিনিট পরে যাকে দেখে একটা ছেলে নিচে থেকে শুধু হাত নাড়াইতেছে। যমুনা সেতুর টোল আদায় ও পরিচালনা কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন করা হয়েছে। দরপত্র আহ্বানের পর সর্বনিম্ন দরদাতা হিসেবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন কোম্পানি প্রাক্কলিত মূল্যের চেয়ে 20.21 টাকা সাশ্রয়ে আগামী 5 বছরের জন্য সেতুর টোল আদায় এবং পরিচালনার দায়িত্ব পেয়েছে। গত রাত 12টা থেকে প্রতিষ্ঠানটি কাজ শুরু করেছে। নতুন ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগের পর রবিবার যমুনা সেতু পরিদর্শন করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা। পৃথক 2 হত্যা মামলায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 3 দিন করে মোট 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এছাড়া আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়াল অ্যাডমিনার মোহাম্মদ সোহাইল এবং রাজধানীর আদাবরের পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনভির হোসেন সৈকতের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সকাল 6টার দিকে তাদেরকে আদালতে হাজির করা হয়। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিটটি গত 27 আগস্ট খারিজ চান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ওই দিন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের উপর শুনানিতে এমন আর্জি জানান তিনি। এরপর আদালতে 1 সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষ থেকে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া 19 আগস্ট এই রিট করেছিলেন। এবারে আন্তর্জাতিক। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় শনিবার আরও অন্তত 61 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন আরও অনেকেই। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে। গাজার উত্তরাঞ্চলে আল আহলি আরব হাসপাতালে লক্ষ্য করে চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে স্থানীয় সময় রবিবার এক গাজায় জাতিসংঘের পোলিও টিকাদান কর্মসূচিতে শুরু হওয়ার কথা রয়েছে। এতে 6,40,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। এ উপলক্ষে 3 দিনের জন্য নির্দিষ্ট স্থানে মানবিক যুদ্ধবিরতির সম্মত হয়েছে ইসরায়েল এবং হামাস। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনের জাতীয় সমাধিক্ষেত্রে গিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড জন ট্রাম্প। তার এই কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের প্রচার অভিযান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটি পোস্ট দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। সেখানে তিনি লিখেছেন, সেনা সদস্যদের সমাধিক্ষেত্র রাজনীতি করার স্থান নয়। মার্কিন সেনাবাহিনী বলছে আর্লিংটন সমাধিক্ষেত্রের ভেতরে ছবি তোলা এবং ভিডিও ধারণ করা নিষিদ্ধ, কিন্তু ট্রাম্পের প্রচার শিবিরের লোকেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ভিডিও করেন। তবে ট্রাম্প এই ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, নিহত সেনাদের পরিবারের কাছ থেকে ভিডিও ধারণ করার অনুমতি নেওয়া হয়েছিল। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। ঢাকা মেডিকেলে হামলা ভাঙচুর প্রতিবাদে সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা। সারা দেশে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিএনপি, জিয়ার সমাধিতে শ্রদ্ধা। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, 5 জন নিহত, গুরুতর আহত অনেকেই। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের পরের আয়োজন সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।